দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। নীতি সরকার, আদাব ভাই, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। প্রিয়ন্তী চৌধুরী, এন সিফাত, সাবরিনা, আনাব মোর্শেদ, আবির ভাইয়া ডিলিট করেন না ক্লাস, আর সকালে মাথা ব্যথা করে, বিকেলে ক্লাস করি আপনার। আমি তো ক্লাস সাধারণত ডিলিট করি না। নেটের অবস্থা খুবই খারাপ, কিভাবে লাইভ করব? দয়া করে ক্লাসগুলো রেখে দিন। ঘটনা হলো কি, আমি তোমাদের ক্লাস ডিলিট সাধারণত করি না। গতকালকে করেছি কোনো কারণে, তো এটা নিয়ে দু একজন ওই যে বলে না যে যদি কোনো একটা ছাত্র মনে করো কোনো একটা সংখ্যার গুণের নামতা লেখে, যেমন 5-এর ঘরের নামতা যদি লেখে, সে যদি 9টা ঠিক করে একটা ভুল করে, ওই ভুল নিয়ে বেশি সমালোচনা হয়। ঠিক আছে? তো গতকালকে এতদিন আমি কখনো কোনোদিনও কোনো ভিডিও ডিলিট করি নাই, কোনো সমালোচনা হয়নি। কি হয়েছে, উজ্জ্বল ভাই খুব ভালো মানুষ, হেন হয়েছে তেন হয়েছে। যেই কালকে আমি একটা ভিডিও ডিলিট করেছি, ওরে বাপরে, উজ্জ্বল ভাইয়ের মতো খারাপ লোক আর পৃথিবীতে নাই। কোনো ছাত্রের আবার ভাষাটা এমন, মানে কমেন্ট বক্সে আমি রেখে দিয়েছি সব কমেন্ট, তো কমেন্ট বক্সে ভাষাগুলো এমন যে সেখানে তাদের পরিচয় বহন করে, তাদের আসলে কীরকম জায়গা থেকে তাদের উৎপত্তি, এই পরিচয়গুলো আসলে বহন করে। ঠিক আছে? বহুত দায়ভার আমাকে দেখাইছে গতকালকে। আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে এই দায়ভারগুলো কে নেবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ক্লাসগুলো গোটা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট করুক, নো প্রবলেম। তোমরা ভিডিও ডাউনলোড করো, সেটাতেও আমার আপত্তি নাই। তোমরা তোমাদের কাছে রেখে দাও ভিডিওগুলো, তাতেও আপত্তি নাই। তোমাদেরকে এই নীতি কে শিখাইলো যে সেই ভিডিওটা দিয়ে হাজার হাজার ইউটিউব চ্যানেল খুলে তোমাকে গোটা বাংলাদেশে ইয়ে করতে হবে? এটা তো করতে বলে নাই। আমি বলেছিলাম তুমি ভিডিও ডাউনলোড করো, তোমার পাশে কেউ গরিব ছেলেমেয়ে থাকলে তাকে ভিডিওটা দাও, তুমি তাকে সহযোগিতা করো, কোনো সমস্যা নাই। তোমাকে চ্যানেল খুলে গোটা বাংলাদেশে পাবলিক করতে বলা হয়নি।
এটা কোন পরিচয়? হ্যাঁ, এটা কোন পরিচয় আমাকে বলো। তোমাদের ভিডিও ক্লাস নিতে করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা তোমাদের তো ধারণা নাই। তোমরা তো শুধু সারাদিন ক্লাস করতেছো, বলছো ভাই আমাদের তো কষ্ট হচ্ছে। তোমাদের তো কষ্ট হবেই, তোমরা পড়ালেখা করতেছো, তোমাদেরকে তো কষ্ট করতেই হবে, ঠিক আছে? তো সুতরাং টাকা দিয়ে সবকিছু কিনতে পাওয়া যায় না, এটা মনে রাখবা। টাকা দিয়ে যদি সবকিছু কিনতে পাওয়া যেত তাহলে অনেক ধনী পরিবারের ছেলেমেয়েরা আজ মূর্খ থাকতো না, রাইট? তো যাই হোক, এটা তোমাদের নীতি। এখন থেকেই তোমার ভিতরে দুর্নীতি ঢুকে গেছে, ভবিষ্যতে কি করবা? এই পড়ালেখা করার দরকার নাই, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে কনিকের সংজ্ঞা শিখাইছিলাম প্রথম দিকে, যে কনিকের সংজ্ঞা শিখাইছিলাম এসপি ইকুয়াল টু ইপিএম। এটা শিখাইছিলাম অনেক আগে, প্রথম একবার ফার্স্ট দিনে। কনিকের 3টা সংজ্ঞাই এর ভিতরে ছিল। এস মানে একটা নির্দিষ্ট বিন্দু, পি মানে সমতলে একটা চলমান বিন্দু, ই মানে একটা ধ্রুব সংখ্যা, আর পিএমটা হচ্ছে চলমান বিন্দু হতে একটা নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব। তাহলে একটা কনিকের ইকুয়েশন বের করতে টোটাল 3টা জিনিস লাগে। একটা নির্দিষ্ট বিন্দু লাগে, একটা নির্দিষ্ট সরল রেখা লাগে, আর একটা নির্দিষ্ট ধ্রুবক লাগে। নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে মানে কেন্দ্র বলা হয় কনিকের, বা উপকেন্দ্র বলা হয়, উপকেন্দ্র বা ফোকাস। আর নির্দিষ্ট সরল রেখাটাকে বলা হয় কনিকের দ্বিকাক্ষ, আর নির্দিষ্ট ধ্রুবকটাকে বলা হয় কনিকের উৎকেন্দ্রিকতা। এটা অনেক আগে আমি তোমাদেরকে শিখাইছিলাম। তাহলে এস মানে হচ্ছে উপকেন্দ্র, পি হচ্ছে চলমান বিন্দু, ই হচ্ছে উৎকেন্দ্রিকতা একটা নির্দিষ্ট ধ্রুবক, আর পিএমটা হচ্ছে তোমার একটা চলমান বিন্দুতে একটা নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব। কি ক্লিয়ার? দেখো, এখন আমি একটা উপবৃত্ত নিব, উপবৃত্তের কোনটা কি নির্দেশ করে সেগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো, আগে এই চিত্রটার সবকিছু জিনিসপত্র তোমাদেরকে বলে নিই কোনটা কি নির্দেশ করে। এটা হচ্ছে একটা উপবৃত্ত। এই উপবৃত্তের এখানে একটা সরল রেখা, এখানে একটা সরল রেখা দিলাম। এই দুটো সরল রেখাকে বলা হয় উপবৃত্তের অক্ষরেখা। উপবৃত্তের অক্ষরেখা, ওকে? উপবৃত্তের অক্ষরেখার এইটুকুকে বলা হয় অক্ষের দৈর্ঘ্য, এটাকে বলা হয় আরেকটা অক্ষের দৈর্ঘ্য। এটার নাম হচ্ছে বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ। এটার নাম হচ্ছে ক্ষুদ্র অক্ষ। কোনটা কি জিনিস নির্দেশ করে সেটা আগে বুঝে নাও, তারপরে আমি ডিটেলিং এ আসতেছি। বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। অর্থাৎ এই অক্ষটার দৈর্ঘ্য এটার থেকে একটু বড়, এটা আবার এরকম হতে পারতো, কিন্তু তখন বৃহৎ অক্ষ এই বরাবর হতো। এখন দেখো, এখানে থাকে উপকেন্দ্র, এখানে আরেকটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র থাকে উপবৃত্তের, ওকে? উপবৃত্তের শীর্ষবিন্দু বৃহৎ অক্ষ বরাবর
বৃহৎ অক্ষ উপবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করে সেই দুটা বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। এটা এ, এটা দিলাম এ প্রাইম, এদেরকে বলা হবে শীর্ষবিন্দু। রাইট? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হতে এই দুটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এস এবং এস প্রাইমের দূরত্ব সমান হয়। আবার এটাও বলতে পারি এটা কেন্দ্র, এটার নাম কি? কেন্দ্র। এটা হচ্ছে কেন্দ্র, এটা উপকেন্দ্র। এক জায়গায় নিয়ে চলে গেলাম দুইটাকে। হ্যাঁ, এই দুটা কি মোস্তাক? উপকেন্দ্র বলা হয়। ওকে, আর এটার নাম কি? এটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, তাহলে শীর্ষবিন্দু কয়টা? দুইটা। উপকেন্দ্র কয়টা? দুইটা। এবার আসো দিকাক্ষ। দিকাক্ষ থাকে দুইটা, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। ঠিক আছে? শীর্ষবিন্দু দুটা হতে দিকাক্ষের দূরত্ব সমান, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এই দিকাক্ষের দূরত্ব আর এই শীর্ষবিন্দু থেকে এই দিকাক্ষের দূরত্ব সবসময় সমান। ওকে, তাহলে এটা দিকাক্ষ। এটাও দিকাক্ষ। তাহলে উপবৃত্তের দিকাক্ষ কয়টা মোস্তাক? দুইটা। রাইট? হয়েছে? এখন আমি বেসিক ক্লাস নিচ্ছি। আমি ভেবেছিলাম কালো এটা উপস্থিত কম ছিল তাই ডিলিট করা হয়েছিল। হ্যাঁ, ঘটনা সেটাই, উপস্থিত কম ছিল বলেই আমি কিন্তু ভিডিওটা ডিলিট করেছি। এমনটা না ভাই আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় আপলোড দেওয়া হচ্ছে তার জন্য ভিডিও ডিলিট করিনি। আমি কথাটা বললাম কমেন্টের ভিত্তিতে, মানে ভিডিও ডিলিট করার পরে যে কমেন্টগুলো আসলো সেই কমেন্টের ভিত্তিতে আমি এই কথাগুলো বললাম যে তোমাদের নীতি কোথায়। মানে আমার নীতি নিয়ে তোমরা কথা বলেছে তো, মানে অনেকে বলেছে আপনার বিবেক কি। আমার বিবেক বুঝতে হলে তোমাকে আরো অনেক দিন ওয়েট করতে হবে। আমার কি বিবেক আছে, কি বুদ্ধি আছে, আমার নৈতিকতা কি, এটা বুঝতে হলে তোমাকে আরো অনেক বয়স পার হতে হবে। ঠিক আছে? এস এ এবং এস প্রাইম এর সমান। হ্যাঁ, ঠিকই আছে। এস প্রাইম এ প্রাইম কি সমান? হ্যাঁ, সমান ভাইজান। দেখো প্লিজ কথা বলো না। তাহলে আমি এই উপবৃত্তের কোনটা কি নির্দেশ করে সেটা শুধু এখানে বুঝাইলাম, মানে এই চিত্রটা শুধু উপবৃত্তের কোনটা কি নির্দেশ করে সেটা বুঝালাম। রাইট? আরো কথা আছে, সেটা হচ্ছে যে আমার উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা যায় এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই দুটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। রস্যউ ল দিলে বুঝবা উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্ব কয়টা মোস্তাক? দুইটা। ভেরি গুড। শীর্ষবিন্দু দিয়ে যে স্পর্শক টানা যায়, শীর্ষবিন্দু দিয়ে যে স্পর্শক টানা যায় এটাকে বলা হয় শীর্ষে স্পর্শক। শীর্ষে স্পর্শক। শীর্ষে স্পর্শক। তাহলে এই পাশে আরেকটা শীর্ষে স্পর্শক আছে, সংক্ষেপে লিখলাম শীর্ষে স্পর্শক। ওকে,
তাহলে এই চিত্রের কোনটা কি নির্দেশ করে সেটা ক্লিয়ার করলাম, রাইট? এটা মনে রাখো। এবার আসো, এই যে উপকেন্দ্র, অর্থাৎ দেখো এই উপবৃত্তটার কেন্দ্র এইটা, এই কেন্দ্রের ডানে একটা অংশ আছে, বামে একটা অংশ আছে, রাইট? ডানের অংশটার যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা উপকেন্দ্র, এটা শীর্ষবিন্দু, অর্থাৎ এস উপকেন্দ্রের অনুরূপ শীর্ষ হচ্ছে এ। এস উপকেন্দ্রের সাপেক্ষে অনুরূপ দিকাক্ষ এটাকে বলা হয় অনুরূপ দিকাক্ষ। এস এর সাপেক্ষে এস উপকেন্দ্রের অনুরূপ দিকাক্ষ হচ্ছে এইটা। অর্থাৎ আমি যখন উপবৃত্তের কোনো কিছু নিয়ে আলোচনা করব, এই উপকেন্দ্রের সাপেক্ষে এই পাশের শীর্ষবিন্দু, এই পাশের দিকাক্ষ নিয়ে কাজ করব। অর্থাৎ উপবৃত্তের যখন ইকুয়েশন নির্ণয় করব, তখন এই উপকেন্দ্রে যখন নিব, এই পাশের দিকাক্ষ নিয়ে আলোচনা করব, এর অপোজিট সাইডের দিকাক্ষ না। কি ক্লিয়ার? এবার আসো, তাহলে এই উপকেন্দ্রের অনুরূপ দিকাক্ষ কোনটা? এইটা। এই উপকেন্দ্রের অনুরূপ শীর্ষবিন্দু কোনটা? এইটা। এই উপকেন্দ্রের সাপেক্ষে অনুরূপ শীর্ষবিন্দু দিয়ে স্পর্শক কোনটা? এইটা। কি ক্লিয়ার? তাহলে অনুরূপ জিনিসটা কি বোঝানো হয়েছে? যে এই উপকেন্দ্র এই কেন্দ্রের সাপেক্ষে উপকেন্দ্র যে পাশে আছে, সেই পাশে যে দিকাক্ষ আছে বা সেই পাশে যে শীর্ষবিন্দু আছে, সেগুলো হচ্ছে অনুরূপ। কি ক্লিয়ার? ওকে, তাহলে এই উপবৃত্তটার আমি এই জিনিসপত্রগুলো বলে দিলাম। এখন আসো, আমি কিন্তু আর নাম লিখবো না, নাম লেখা কমপ্লিট, যে কোনটা কি নির্দেশ করে। যেমন আমি যদি তোমাকে বলি মোস্তাক, যে এই এস এর বাংলা কি বলবা তুমি? সরি, আমি যদি তোমাকে বলি যে এস এ, এটার বাংলা কি বলবা? এটাকে তোমাকে বলতে হবে উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষবিন্দুর দূরত্ব। উপকেন্দ্র ও অনুরূপ শীর্ষবিন্দুর দূরত্ব। অনুরূপ শীর্ষের দূরত্ব। আমি কি বোঝাতে পারলাম মোস্তাক যে এই বিষয়টা? আমি যদি বলি, এটা মনে করো জেড আছে, এখানে জেড। হোয়াট ইজ এস জেড? উপকেন্দ্র এবং অনুরূপ দিকাক্ষের দূরত্ব, এটা বলবো। এগুলো নাম আসলে। তাহলে এস জেড মানে উপকেন্দ্র এবং অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। আমি যদি বলি এ জেড, এ জেডটা কি? শীর্ষবিন্দু হতে অনুরূপ দিকাক্ষের, শীর্ষবিন্দু হতে অনুরূপ দিকাক্ষের দূরত্ব। কি ক্লিয়ার? আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার কি না ভাইজান বলো? হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি তোমাকে বলতাম যে এস এ প্রাইম, এটা মানে কি হবে? এস এ প্রাইমটা কি? এস এ প্রাইমটা কি? এস এ প্রাইম মানে হচ্ছে উপকেন্দ্র হতে, মানে অনুরূপ নাম বলে আমরা বলবো এটা প্রতিরূপ। অনুরূপ না বলে বলবো প্রতিরূপ। যে এস এ প্রাইম মানে হচ্ছে উপকেন্দ্র হতে প্রতিরূপ শীর্ষবিন্দুর দূরত্ব। কি ক্লিয়ার? আমি যদি বলি এস জেড প্রাইম, এটা মানে বুঝবো উপকেন্দ্র হতে প্রতিরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। কি ক্লিয়ার? ওকে ভাইজান, আমি শুধু তোমাদেরকে এইটুকুর পরিচয় বোঝালাম যে কোনটা কি নির্দেশ করে। এবার আসো, আবার একখান চিত্র আঁকো। এখানে একটু বড় করে চিত্র আঁকতেছি, কারণ অনেক কিছু দেখায় তবে। তো মনে করো
এই উপবৃত্তের অক্ষদ্বয় অর্থাৎ বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, অর্থাৎ এটা মূল বিন্দু। তাহলে এটা দ্বারা বুঝাইলাম এই উপবৃত্তের কেন্দ্র নিয়েছি আমরা 0 0, বা কেন্দ্র হচ্ছে ও। এবং এখানে তাহলে এটা হবে এক্স অক্ষ, তাহলে এটা হবে তোমার এক্স প্রাইম, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে যে বিবেচনাটা করা হয়েছে, আমি একটা উপবৃত্ত আঁকেছি যার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, যার ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর, রাইট। এবং আমি তোমাদেরকে আগে থেকেই উল্লেখ করে দিলাম কেন্দ্র হতে এই বৃহৎ অক্ষ বরাবর যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুর ডিস্টেন্সটা স্মল এ, এই শীর্ষবিন্দুর ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, অর্থাৎ এইটুকুকে আমি বলে দিলাম স্মল এ। আর ওয়াই অক্ষ থেকে যে অংশটা খণ্ডন করেছে উপবৃত্তটা, এর দৈর্ঘ্য বলে দিলাম স্মল বি, বললাম আর কি। ওকে, তাহলে আমি এখানে কি বিবেচনা করেছি, একটা উপবৃত্ত নিয়েছি যার কেন্দ্র 0 0, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষের একদিক থেকে উপবৃত্তটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য স্মল এ, ওয়াই অক্ষ হতে উপবৃত্তটি দ্বারা একটা অংশ হতে, মানে ওয়াই অক্ষের একটা দিক থেকে, ধনাত্মক দিক ঋণাত্মক দিক, দুই দিক থেকে তো কেটেছে, তাহলে এই অংশটাতে দৈর্ঘ্য হচ্ছে স্মল বি। তাহলে এই পুরাটুকু হবে টোয়াইস এ। তাহলে এটা আমার এ প্রাইম আর এটা হচ্ছে এ। এখানে আমার কে থাকে এস, আর এখানে থাকে এস প্রাইম। ওকে, এখানে একটা দ্বিকাক্ষ থাকে, এখানে একটা দ্বিকাক্ষ থাকে, এটা জেড, এটা জেড প্রাইম। ওকে, এখন আমার প্রশ্ন ভাইজান, আমি এখন এই ডিস্টেন্স গুলো নির্ণয় করতে চাই। আমি ও এর দৈর্ঘ্য আমাদের ধরে নেওয়া, এইটুকুর দৈর্ঘ্য ধরে নেওয়া, এইটুকুর সাহায্য নিয়ে আমি এখন বের করতে চাই ও এস এর দৈর্ঘ্য কত, ও জেড এর দৈর্ঘ্য কত, সাইলেন্ট করে দাও, ও এস এর দৈর্ঘ্য কত, ও জেড এর দৈর্ঘ্য কত, ও এর দৈর্ঘ্য তো দেওয়াই আছে। আমি যদি শুধু এখন ও জেড আর ও এস এর দৈর্ঘ্য বের করতে পারি, বাকি সব দৈর্ঘ্য বের করতে পারবো। জাস্ট এই দুইটা জিনিস আমি তোমাদের কাছ থেকে বের করে নিতে চাই। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই শিখাইছিলাম এসপি ইকুয়াল টু ইপিএম, এটা যে কোনো কণিকের সংজ্ঞা, যে কোনো কণিকের সংজ্ঞা, রাইট। এবং এটার বাংলা ছিল, এটা যদি আমি ছোট্ট করে আঁকি, এখানে চিত্র একটু ছোট করে আঁকতেছি, এটা একটা উপবৃত্ত, এটা মনে করো এস, এটা তো দ্বিকাক্ষ, রাইট। অর্থাৎ এর উপরে যদি আমি একটা চলমান বিন্দু পি নিই, এই এসপি এই পিএম এর ই গুণ হবে এসপি, অনুরূপ দ্বিকাক্ষ নিতে হবে। আমি আগেই বলেছি যে উপকেন্দ্র নিয়ে কাজ করব সেই পাশের দ্বিকাক্ষের সাথে এই সম্পর্কটা তৈরি করতে হবে। ওকে, তাহলে উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুটি হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্বের ই গুণ, এটাই হচ্ছে তোমার উপবৃত্তের সংজ্ঞা। তাহলে এসপি ইকুয়াল টু ইপিএম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এখান থেকে কিছু ইকুয়েশন লিখব, তোমরাই বলো। এস হচ্ছে উপকেন্দ্র, আমার যদি পি বিন্দুটা এখানে থাকতো তাহলে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের ই গুণ হতো, রাইট। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, এই প্রশ্নটা করলাম আমি তোমাদেরকে, এস থেকে এ বিন্দুটা তো উপবৃত্তের একটা উপরিস্থিত বিন্দু, তাহলে এস থেকে উপবৃত্তের এই বিন্দুর দূরত্ব ওই উপরিস্থিত বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, বলো দ্বিকাক্ষের লম্ব দূরত্ব এখানে কত? লম্ব দূরত্ব হচ্ছে এইটুকু, তাই বলতে কিনা বলো। তাহলে
আমি যেমন এখানে লিখতাম যে এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, এটা লিখতাম কিনা বলো? এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম লিখতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি পি বিন্দুটা আস্তে 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 এ বিন্দুর উপরে সমাপতিত হয়, তখন এস এ ইকুয়াল টু এ জেড এর ই গুণ হবে কিনা বলো? তাহলে আমি লিখতে পারি এখানে একটা ইকুয়েশন উপবৃত্তের সংজ্ঞানুসারে এস এ ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এইটা নিয়ে কারো আপত্তি আছে কিনা বলো? উপকেন্দ্র হতে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব এও কিন্তু উপবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু। তাহলে এস এ কি ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এস এ ইকুয়াল টু ই ইন্টু ওই এ বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্বের, তাহলে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব কত? এ জেড। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার এইটুকু? এ জেড শীর্ষবিন্দু দ্বিকাক্ষের দূরত্ব। ওকে, এটুকু কি ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ, উপবৃত্তের কেন্দ্র থাকে। ভেরি গুড। আসমাউল আইডি থেকে যে বলছো আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র থাকে, পরাবৃত্ত আবদ্ধ ক্ষেত্র ছিল না, রাইট? ওকে, দেখো এবার তাহলে এস এ ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এবার আসো, আমি যদি এখন তোমাদেরকে বলি, ঠিক আছে, তাহলে আমি একটা ইকুয়েশন লিখেছি। এখন আমার প্রশ্ন, তাহলে যদি এটা বলি যে এস প্রাইম যদি লিখি, বলো মোস্তাক, তাহলে আমি যদি বলি এখন এস প্রাইম এ প্রাইম, এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু লিখবো এফ ই ইন্টু এ প্রাইম জেড প্রাইম। এটা লিখবা কিনা বলো? এটাও লেখা যায়, আরো অনেক ইকুয়েশন লেখা যায়। আমি যদি তোমাকে বলি, আমি এস এ লিখলাম, ভেরি গুড। এইবারে আমি লিখবো এস প্রাইম এ, এইটা ইকুয়াল টু কি হবে? কেউ বলতে পারলে তাকে অবশ্যই আমরা অনেক সুন্দরভাবে একটা ধন্যবাদ দিতে চাই। এস প্রাইম এ ইকুয়াল টু কি লিখবো সেটা শুধু আমাকে বলো। এস প্রাইম এ ইকুয়াল টু কি লিখবো বলো? এস প্রাইম এ ইকুয়াল টু কি লিখবো? অনেকে লিখেছে এ জেড প্রাইম, ই ইন্টু এ জেড প্রাইম। ভেরি গুড, ই ইন্টু এ জেড প্রাইম, এক্সেলেন্ট জিনিসটা। দেখো, আমি আবারও বলছি, আমি যে উপকেন্দ্র নিয়ে কাজ করব, সেই উপকেন্দ্রের পাশে যে দিকাক্ষ থাকবে সেই দিকাক্ষ নিয়ে আলোচনা করতে হবে। এখন দেখো, এই এস প্রাইম থেকে এই উপবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব, এইখান থেকে এই উপবৃত্তের উপরিস্থিত এই একটা বিন্দু, তাহলে এখান থেকে এই পুরাটুকুর দূরত্ব, এই বিন্দু থেকে আর এই পাশে যে দিকাক্ষ আছে তার দূরত্বের ই গুণ হবে। তাহলে এস প্রাইম এ ইকুয়াল টু ই ইন্টু এ থেকে এই পাশের দিকাক্ষের লম্ব দূরত্ব, এ থেকে এর লম্ব দূরত্ব হচ্ছে এ জেড প্রাইম। কি ক্লিয়ার? মোস্তাক বোঝা গেছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জিনিসগুলো, এটা খুবই সুন্দর জিনিস। ওকে, এখন আসো, আমি এস এ এবং এস প্রাইম এ যোগ করব। লক্ষ্য করো তো তোমরা একটু, এস এ মানে এইটুকু, রাইট? ঠিক আছে মোস্তাক? আর এস প্রাইম এ মানে এখান থেকে এইটুকু। তাহলে আমি এই দুটা যদি যোগ করি, তাহলে এই দুটার যোগের যোগফল কত হয় সেটা বের করা যায়। এখানে তোমরা দেখো,
এস এ মানে হচ্ছে এইটুকু, রাইট? আর এস প্রাইম এ এইটা মানে কিন্তু মস্তক এইটুকু, রাইট? আমি যদি এই দৈর্ঘ্যটুকুকে এখন আমি যোগ করতেছি, মানে কি এইটুকু প্লাস এইটুকু করবো, রাইট? তাহলে এইটুকুকে যদি তুলে নিয়ে আসে, আমি তো আগেই বলেছি এইটুকু আর এইটুকু সমান, রাইট? তাহলে এইটুকুকে তুলে নিয়ে আসে যদি এখানে বসিয়ে দিই, তাহলে এস এ প্লাস এস প্রাইম এ মানে এটা হবে টুয়াইস এ, কারণ এইটুকু এ এইটুকু এ, তাহলে এইটুকু কত হবে? টুয়াইস এ। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমি এই দুটো যদি যোগ করে দিই, এস এ প্লাস এস প্রাইম এ ইকুয়াল টু, তাহলে ই কমন নিলে এখানে হবে এ জেড প্লাস এ জেড প্রাইম। কি ক্লিয়ার হয়েছে? এস এ প্লাস এস প্রাইম এ, এস এ মানে এইটুকু, এস প্রাইম এ মানে হচ্ছে এইটুকু, আবার এইটুকু আর এইটুকু তো সমান, রাইট? তাহলে আমি এস প্রাইম এ কে, সরি এস প্রাইম এ ঠিক আছে, এস এ কে যদি এটা লিখি যে এস প্রাইম এ প্রাইম, কার আপত্তি আছে? এস এ ও যা, এস প্রাইম এ প্রাইমের দৈর্ঘ্য তা, প্লাস এস প্রাইম এ ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এ জেড মানে কত মস্তাক? দেখো, এ জেড মানে হচ্ছে জাস্ট এইটুকু, আর এ জেড প্রাইম মানে হচ্ছে এখান থেকে এইটুকু, রাইট? এখন আমাকে বলো, আমি তো এইটুকু জানি ভাইজান, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তো সমান, কি জানি কিনা বলো? ই এখানে এ জেড কে আমি লিখবো, দেখো এ জেড মানে হচ্ছে তোমার ও জেড মাইনাস ও এ, এটা বলতে পারি ও জেড মাইনাস ও এ। তাহলে এখানে লেখো ও জেড মাইনাস ও এ, এটা কি এ জেড? এ জেড মানে হচ্ছে ও জেড মাইনাস ও এ। কি ক্লিয়ার? এবার এ জেড প্রাইম, এ জেড প্রাইম মানে আবার কি বলো? এ জেড প্রাইম মানে, এ জেড প্রাইম মানে যে এখান থেকে এইটুকু, কি বোঝা যায়নি? এইটুকু। তাহলে এইটুকু মানে আবার কি বলো? এইটুকু মানে হচ্ছে এ এ প্রাইম প্লাস এ প্রাইম জেড প্রাইম। আমার কথা কি বোঝা গেছে? আমরা তো একবারেই লিখতে পারতাম এটা, ও এ প্লাস ও এ প্লাস ও জেড, হ্যাঁ সেটাও লিখতে পারি, এটা লিখতে পারি। সরি, একটু খেয়াল করো, আমি মানে মানটা বের করবে এভাবে, দেখো এ জেড এর মান আমি বের করেছি, এ জেড মানে হচ্ছে এইটুকু, এইটুকু মানে কি ও জেড মাইনাস ও এ, রাইট? আবার আরেকটা কি দেখতে পাচ্ছি, এ জেড প্রাইম, তাহলে এ জেড প্রাইম মানে কি লিখতে চাইলাম? ও এ প্লাস ও এ প্লাস ও জেড প্রাইম হতো, ও জেড প্রাইম আর ও জেড তো একই, তাহলে প্লাস ও জেড। দেখো এইটুকু বুঝতে সমস্যা আছে কিনা কারো? আমি এইটুকুকে লিখেছি এইটা দিয়ে, ওকে? এটা বুঝতে সমস্যা আছে কিনা দেখো, এ জেড মানে আগেই লিখেছি ও জেড মাইনাস ও এ, ঠিক আছে? আর এ জেড প্রাইম, এ জেড প্রাইম মানে এখান থেকে এইটুকু, এইটুকু মানে ও এ প্লাস ও জেড প্রাইম, আর ও জেড প্রাইম আর ও জেড তো একই, সেটাই লিখেছি আমি। এবার বলো হোয়াট ইজ দিস? এইটুকু আমাদের ছিল টুয়াইস এ, দেখো চিত্র থেকে দেখো, এইটা ইকুয়াল টু ই ইন্টু ও এ, আর ও এ কাটে যায়, আর ও জেড মানে হচ্ছে কেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব, কেন্দ্র থেকে ও জেড মানে হচ্ছে কেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব। কয়টা ও জেড আছে এখানে? দুইটা। অতএব ও জেড ইকুয়াল টু এ বাই ই। এই জিনিসটা বের করার জন্যই এতক্ষণ থেকে আমি কান্নাকাটি করতেছিলাম। ও জেড ইকুয়াল টু এ বাই ই,
অর্থাৎ কেন্দ্র হতে উপবৃত্তের কেন্দ্র হতে এই উপবৃত্তের কেন্দ্র হতে দিকাক্ষের দূরত্ব এ বাই ই হয়েছে। কারো বুঝতে সমস্যা হয়েছে? দেখো প্লিজ, এটুকু বোঝা গেছে? ওজেড ইকাল টু এ বাই ই, এটা বের করার জন্য আমি এটা বলছি। ক্লিয়ার? তাহলে আমি এখানে যে উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর, সেটার কেন্দ্র হতে, তাহলে কেন্দ্র হতে দিকাক্ষের দূরত্ব ওজেড, কেন্দ্র হতে দিকাক্ষের দূরত্ব ওজেড ইকুয়াল টু এ বাই ই। মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো যে উপবৃত্তের কেন্দ্র 0 0, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত, তার কেন্দ্র হতে দিকাক্ষের লম্ব দূরত্ব বা দিকাক্ষের দূরত্ব হচ্ছে এ বাই ই। কি ক্লিয়ার? এই জিনিসটুকু বোঝানোর জন্য আমি এতক্ষণ থেকে তোমাদের সাথে যুদ্ধ করতেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আবার একটা চিত্র আঁকো। আমার দুটা ডিস্টেন্স বের করার পরেই বাকি সবকিছু আমি তোমাদেরকে শেখাবো। এই দুটা ডিস্টেন্সই বের করতে পারে না অনেকে। এটা হচ্ছে মূল বিন্দু, রাইট? এটা ছিল উপকেন্দ্র এস, এটা একটু আগে আমরা দেখেছি এ। আমি এক পাশ নিয়ে কাজ করি, এটা ছিল মস্তক জেড, রাইট? আমি এখন বের করতে চাই এস এ। এস এ যদি বের করতে চাই, যদি পারি রে ভাই, তাহলে ও এস এমনিতে বের হয়ে যাবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে এইটুকু দৈর্ঘ্য জানি, দ্যাট ইজ স্মল এ, রাইট? আমি ইতিমধ্যে এই দৈর্ঘ্যটা জেনে গেছি, এইটা মানে এ বাই ই, এইটা আর অজানা নাই, রাইট? এখন আমাকে বলা মোস্তাক এ জেড এর দৈর্ঘ্য কত? এ জেড ইকুয়াল টু এ বাই ই মাইনাস এ, ঠিক কিনা ভাইজান? এ বাই ই মাইনাস এ, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বের করে দিতে চাই এস এর দৈর্ঘ্য কত হবে। তাহলে এ জেড মানে কি? এ জেড এর পরিচয় হবে শীর্ষবিন্দু হতে অনুরূপ দিকাক্ষের লম্ব দূরত্ব। লিখে রাখো খাতায়, মনের পাতায়, শীর্ষবিন্দু হতে অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষবিন্দু হতে অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। একটু পরে আমি তোমাদেরকে দিয়ে আমি ছক পূরণ করে নেব। শীর্ষবিন্দু হতে অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব এ বাই ই মাইনাস এ। ক্লিয়ার? এবার আসো ভাইজান, এটাতে উপকেন্দ্র, এটাতে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু আমরা জানেছি এস এ ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এটা হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা থেকে, এটা আমরা লিখেছি উপবৃত্তের সংজ্ঞা হতে, রাইট? অর্থাৎ উপকেন্দ্র হতে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু হতে দিকাক্ষের লম্ব দূরত্বের ই গুণ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ জেড এর মান ইতিমধ্যে আমরা জেনে গেছি। তাহলে ই ইন্টু, মোস্তাক বলো, ই ইন্টু এ বাই ই মাইনাস এ। ই আর ই কেটে যায়, থাকে এ মাইনাস এ ই। তাহলে এস এর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। ওকে, এস এ মানে এইটুকুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, এবং এইটুকুর বাংলা বলা হয় উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষবিন্দু দূরত্ব। তাহলে এস এ জেনে গেছি, এ জেড জেনে গেছি। এবার আসো, তারপরে এস জেড তো আগে থেকেই জানি। এস জেড মানে হচ্ছে, এস জেড আমরা তো বের করে রাখিনি এখনো,
সেটা আমরা এখন বের করতে পারবো না, আগে আমরা ও এসটা বের করে নিই। তাহলে এস এ মানে এইটুকু জানা হয়ে গেছে, এইটুকু আমি জানি, তাহলে এইটুকু দৈর্ঘ্যকে আমি বের করতে পারবো না? হ্যাঁ, এস এ তো আমি আগেই পাইছি। এবার ও এস, অতএব ও এস ইকুয়াল টু, মোস্তাক বলো ও এস ইকুয়াল টু কত হবে? এ মাইনাস এস এ, তাহলে স্মল এ মাইনাস এস এ, দিস ইকুয়াল টু এ মাইনাস এস এ মানে কত পাইলা? এ মাইনাস মানে প্লাস এ আর এ কাটি যায়, তাহলে থাকে তোমার এ ই, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য কেন্দ্র হতে, উপবৃত্তের কেন্দ্র হতে, উপবৃত্তের কেন্দ্র হতে উপবৃত্তের উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রের দূরত্ব হয় এ ই যদি বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর থাকে। ঠিক আছে, এই যে জিনিসগুলো শেখাচ্ছে এগুলো তো সব মুখস্থ করাই সবাই, ঠিক কিনা? যে সরাসরি উপবৃত্ত পড়ানোর সময় স্যারেরা শুরুই করে এখান থেকে, ধরি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা বলে উপবৃত্তের সংজ্ঞা। প্রমাণ কিছু না করে দিয়ে আগে এটা সংজ্ঞা দিয়ে শুরু করে, এখান থেকে সূত্র দিয়ে শুরু করে। এ হচ্ছে এক্স অক্ষতে খণ্ডিত অংশ, বি হচ্ছে ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ, চিত্র আঁকিয়ে সূত্র মুখস্থ করায়। মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে। তাহলে আমি এখানকার প্রত্যেকটা ডিস্টেন্স বের করেছি, রাইট? বল এখানে আর কোন ডিস্টেন্স বাদ আছে মোস্তাক? এইটুকু এই, এইটুকু হচ্ছে এ মাইনাস এই, এইটুকু এ বাই ই মাইনাস এ। এখন আমাকে যদি বলে এস জেড নির্ণয় করো, আমি তাও নির্ণয় করতে পারবো। এস জেড কি পারবো না এখন? এস জেড ইকুয়াল টু কি? এই যে এইখান থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে এস জেড ইকুয়াল টু এ বাই ই মাইনাস এ। তাহলে এটার নাম কি হবে? উপকেন্দ্র হতে অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র হতে অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? কি কারো কোনো আপত্তি আছে এগুলো বুঝতে? হয়েছে? স্বামীমায় সংসদ একটু দাঁড়া, আমি তো একটু আগে এগুলো ইয়া করতেছি, এরপরে চিত্র আঁকিয়ে সবকিছু করব। ওকে, ক্লিয়ার? ওকে, আমার সব কিছু কমপ্লিট। এবারে আমরা ফাইনালি আজকের পড়াটা শুরু করতে চাই আমরা। সেটা হচ্ছে এবার উপবৃত্তের সমীকরণ নির্ণয়। উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ। ওকে, হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করতে হলে আমাকে এরকম একটা চিত্র আঁকতে হবে। অর্থাৎ যে উপবৃত্তের কেন্দ্র 0 0, আমরা একটা রেফারেন্স সবসময় একটা জিনিসের সাপেক্ষে কোনো কিছু নির্ণয় করি। আমরা ধরে নিলাম এই উপবৃত্তটার কেন্দ্র মূলবিন্দু, বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই উপবৃত্তটার সমীকরণ আমরা নির্ণয় করতে চাই। ঠিক আছে মোস্তাক? আমি একটু আগে তোমাদেরকে শিখাইছি, এখানে একটা দিকাক্ষ থাকে, এটা যদি উপকেন্দ্র এস হয়, এখানকার স্থানাঙ্ক তাহলে এ ই 0, এস এর স্থানাঙ্ক এ ই 0। কি ক্লিয়ার? আমি শিখেছি এর উপরে স্থিত যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই, রাইট? ঠিক আছে মোস্তাক? তাহলে আমরা জানি কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এর অর্থ হচ্ছে
দেখো মোস্তাক, এইখানকার স্থানাঙ্ক এক্স হয় মানে কি, এখান থেকে এইটুকু এক্স, আর এখান থেকে এরপর লম্ব টানলে এইটুকু হয় ওয়াই, এটা হচ্ছে এক্স হয় বুঝাই, রাইট। আমরা এখন উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমার কি কি প্রয়োজন, উপবৃত্তের সংজ্ঞা অনুসারে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে লক্ষ্য করো তোমরা এখানে যে আমাদের উপবৃত্তের সংজ্ঞা ছিল এস থেকে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব অর্থাৎ এসপি ইকুয়াল টু এইটার ই গুণ হবে, এটা যদি এর উপরে লম্ব হয় তাহলে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি ইকুয়াল টু তুমি লিখবা ই ইন্টু পি এম, এটা লিখবা কিনা মোস্তাক বলো। এটা হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা ছিল, একবারে অ্যাকুরেট সংজ্ঞা কনিকের, এসপি ইকুয়াল টু ইপিএম। পি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, রাইট। পিএম এর দৈর্ঘ্য তুমি জানো না, দুঃখের বিষয়। আমরা এই দুঃখটা নিবারণ করার জন্যই এইটুকুর দৈর্ঘ্য আমরা এ বাই ই লিখে রাখেছি, জানে না এইটুকু এ বাই ই, তাহলে এইটুকু এ বাই ই আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে এইটুকু কত, এ বাই ই থেকে যদি এক্স বাদ দাও তাহলে কি পিএম পাওয়া যাচ্ছে না এই চিত্র থেকে? হ্যাঁ, তাহলে এসপি মানে হচ্ছে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ভুজদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর করলে হবে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ ইন্টু পিএম। পিএম মানে এখান থেকে ডিস্টেন্স, এই ডিস্টেন্স মানে এ বাই ই মাইনাস এক্স, তাহলে এ বাই ই মাইনাস এক্স। কি ক্লিয়ার? কোন অপূর্ণতা আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, বাহ, এই পাশে যদি বর্গ করি, বর্গ করলে আসবে এক্স মাইনাস এ ই হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এখানে ই দ্বারা গুণ করার পরে বর্গ করতে হবে, অর্থাৎ এ মাইনাস ই এক্স তার উপরে স্কয়ার। তাহলে ই দ্বারা গুণ করে উভয় পক্ষকে বর্গ করেছি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাকে একটু আদর্শ আকারে নিয়ে চলে যাব। এক্স স্কয়ার মাইনাস টোয়াইস এ ই এক্স প্লাস এ স্কয়ার ই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস টোয়াইস এ ই এক্স প্লাস ই স্কয়ার এক্স স্কয়ার। কারো অপূর্ণতা থাকলে বলবা। জাস্ট এই উপবৃত্তের আদর্শ সমীকরণ থেকে কিন্তু আমি সামনের দিকে আগাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এইটুকু আর এইটুকু কাটি যায় কিনা? একই জিনিস। আসে এবার এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের টার্মগুলো এক পাশে পার করি, এটাকে বাম পাশে পার করি এর সাথে, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে রেখে ধ্রুবকগুলোকে ডান পাশে পার করি। তাহলে এটাকে রাখলাম, এটাকে নিলাম, এগুলো নেওয়া হয়েছে, এই দুটো এখন লেখা হয়নি। তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার এ স্কয়ার, রাইট। বাহ, এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস ই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার কমন নিলে কি হবে মোস্তাক? 1 মাইনাস এ স্কয়ার। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা উভয় পক্ষকে এই জিনিস দ্বারা ভাগ করে দিই তাহলে তাক লাগে যাবে মানুষজন। দেখো 1 মাইনাস ই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ইন্টু 1 মাইনাস ই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ইন্টু 1 মাইনাস ই স্কয়ার, এইটা ইকুয়াল টু 1, রাইট। এই 1 মাইনাস ই স্কয়ার এই 1 মাইনাস ই স্কয়ার কেটে যায়, তাহলে উপবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ইন্টু 1 মাইনাস ই স্কয়ার, এইটা ইকুয়াল টু 1। মনের খাতায় স্মৃতির পাতায় বড় বড় ফোটায় ফোটায় লিখে রাখো, এটা হচ্ছে সেই উপবৃত্তের সমীকরণ যার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, যার বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। এখানে এক্স এর পরিচয় উপবৃত্তের উপরিস্থিত চলমান বিন্দু,
এখানে স্মল এ এর পরিচয় উপকেন্দ্র থেকে বৃহৎ অক্ষ বরাবর শীর্ষবিন্দুর দূরত্ব। এখানে ই এর পরিচয় ওই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা কোন উপবৃত্তটার সমীকরণ পাইছি? আমরা এই উপবৃত্তটার সমীকরণ পাইছি মোস্তাক, যে উপবৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে যেটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাটে, এই উপবৃত্তের সমীকরণ পাইছি। রাইট, আমি যদি এখন ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে চাই এই ইকুয়েশন থেকে, রাইট, তাহলে আমি ধরে নিলাম এখানকার স্থানাঙ্ক আমি ধরে নিলাম 0b। রাইট, ধরে নিলাম 0b স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করলে এই বি এর মান আমি বের করতে পারবো কিনা বলো? বি এর মানটা আমাদের অজানা ছিল, আমি এ কে ধরে নিয়ে আমি ইকুয়েশন নির্ণয় করে ফেলেছি। এবারে 0b বিন্দুটা সমীকরণকে সিদ্ধ করবে কিনা? তাহলে 0b দ্বারা সিদ্ধ করাইলে এটা হবে 0 আর y এর মান বসবে b, তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু 1। অতএব b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার। ওয়াও, এটা এক্সেলেন্ট জিনিস। তাহলে b স্কয়ার মানে হচ্ছে b মানে হচ্ছে y অক্ষ থেকে খণ্ডিত অংশ, ক্ষুদ্র অক্ষ থেকে খণ্ডিত অংশের বর্গ হবে এইটুকুর সমান। কি ক্লিয়ার? আমি এইটুকু 0b বিন্দুটা বক্ররেখাকে অর্থাৎ ওই উপবৃত্তকে সিদ্ধ করবে, দেখ সেখান থেকে b স্কয়ারের মান বের করে নিয়েছি আমি। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায়, আমি যদি এটাকে রিপ্লেস করি b স্কয়ার দিয়ে, এখন ইকুয়েশনটা দাঁড়াবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই উপবৃত্তের কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে। বৃহৎ অক্ষ কোথায়? x অক্ষ বরাবর। ক্ষুদ্র অক্ষ কোথায়? y অক্ষ বরাবর। তাহলে বৃহৎ অক্ষ থেকে খণ্ডিত একটা অংশের দৈর্ঘ্য কত? স্মল এ। ক্ষুদ্র অক্ষের একটা অংশ কত? স্মল বি। ক্লিয়ার? এবং এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি? ঠাস করে বলে দেবা, এটা বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই হচ্ছে সেই উপবৃত্ত, যে উপবৃত্তটা কেবলমাত্র এটার জন্য খাটে। এবং এই ক্ষেত্রে আমি চিত্র দেখেছি এ গ্রেটার দেন বি, তখন এটা সত্য। ওকে, এ গ্রেটার দেন বি হয়েছে। এখান থেকে যদি আমরা এখন ই বের করতে চাই, এখান থেকে আসো বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার লেখা যায়। অতএব আমরা বলতে পারি বা ই স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। অতএব ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। যদি উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকে, অর্থাৎ এরকম যদি সমীকরণ দেওয়া থাকে এবং এ যদি গ্রেটার দেন বি হয়, আমি দেখেছি বৃহৎ অক্ষ আমার এক্স অক্ষ বরাবর, তার মানে এ বি এর থেকে বড়, তাহলে এই উপবৃত্তটা এক্স স্কয়ার বাই এ স্কয়ার লেখার আগে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তটার ক্ষেত্রে যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। আর কিচ্ছু লাগবে না, আমি শুধু এটার প্রতি একটু ভালোবাসা বাড়িয়ে দিলাম। এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের ক্ষেত্রে যদি এ গ্রেটার দেন বি হয়, এর অর্থ হচ্ছে বৃহৎ অক্ষটা হবে এক্স অক্ষ বরাবর অবস্থিত, এবং সেক্ষেত্রে ই ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ক্লিয়ার কিনা ভাইজান বলো? হয়েছে? তানিম ইসলাম, আমি একটা ইকুয়েশন প্রমাণ করতে এত কাহিনী। হয়েছে ভাই? তোমার ভালো লাগে না বলে আর কারো ভালো লাগবে না এমন কোনো কথা না। যার যার পছন্দ তার তার কাছে। এখন বাদ দাও, এখন ক্লাস করে কি হয়েছে? হয়েছে?
কি বলছে সব? নাজমুল হোসাইন, প্যারাবোলা মানে, নাজমুল হোসেন আইডি থেকে, প্যারাবোলা মানে পরাবৃত্ত না অধিবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। আগের ডিকশনারিতে, অক্সফোর্ড ডিকশনারিতে ওরা প্যারাবোলাকে অধিবৃত্তের বাংলা করেছিল আর কি। সেটা না, প্যারাবোলা অ্যাকচুয়ালি হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, ওটাকে অধিবৃত্ত বাংলা হিসেবে বলতো আর কি। পরাবৃত্তের বর্তমান বাংলা হচ্ছে প্যারাবোলা, পরাবৃত্ত। ওকে, ক্লিয়ার ভাইজান? এতদূর পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার আসো তাহলে আজকের ক্লাস আমি এবার শুরু করব। যে এটা তো আমাদের কমপ্লিট, উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমি তোমাদেরকে প্রমাণ করতে শিখাইছি। এবং দেখো আরেকটু ভিন্ন জিনিস ক্লিয়ার করাই, সেটা হচ্ছে যে দুইটা জিনিস, তারপরে তোমাদের আমি আসল ক্লাস শুরু করব। মনে করো এই হচ্ছে ছিল উপবৃত্ত মস্তক, এই চিত্রে দেখাই যাচ্ছে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এই চিত্রে এ গ্রেটার দেন বি, রাইট? আবার যদি আমার উপবৃত্তটা এরকম হয়, রাইট, এটা এ, এটা বি, এ আর বি এর পরিচয় কিন্তু চেঞ্জ হবে না। এ মানে হচ্ছে এক্স, মানে এক্স অক্ষ বরাবর অক্ষ হতে খণ্ডিত অংশ, আর স্মল বিটা হচ্ছে কি ওয়াই অক্ষ হতে, মানে ওয়াই অক্ষ বরাবর যে তোমার বৃহৎ অক্ষ থাকে বা অক্ষ থাকে সেখান থেকে কর্তৃত অংশ, রাইট? তাহলে এটা এ, এটা বি, তাহলে এই চিত্রের জন্য এ লেস দেন বি। ওকে, শুধু তোমাদেরকে দুইটা কথা আমি বলবো যে এটার সমীকরণ আর ওটার সমীকরণ সেম, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, দুটার সমীকরণ একই, শুধু এই চিত্রের জন্য এ গ্রেটার দেন বি আর এই চিত্রের জন্য এ লেস দেন বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমার এখানে যখন এস ছিল, এবার উপকেন্দ্র কিন্তু সবসময় বৃহৎ অক্ষের উপর, তাহলে এখানে উপকেন্দ্র থাকবে এখানে, এটা এস, এখানে এস প্রাইম। ওকে, অর্থাৎ আমি এইটার সূত্র যেগুলো লিখব, যেমন এখান থেকে এইটুকু ছিল এই, এবার এখান থেকে এই ডিস্টেন্সটুকু হবে বিই, এটুকু ডিস্টেন্স হবে বি। যেমন দেখো আমাদের এইটুকু ডিস্টেন্স হচ্ছে এই, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হবে বিই। ওকে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কিন্তু এ, রাইট? এখান থেকে এইটুকু এ কিনা, বাট এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? বি। এখান থেকে এইটুকু ডিস্টেন্স বি, ব্যাপারটা এইরকম আর কি। ওকে, অর্থাৎ আমি এই চিত্রের জন্য যতগুলি স্থানাঙ্ক লিখব এটার জন্য সেগুলোই লিখব, শুধু ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, এর জায়গায় বি হবে। যেমন দেখো, আমি যদি এই উপকেন্দ্রটার স্থানাঙ্ক তোমাকে লিখতে চাই, এই স্থানাঙ্কটা কত? এ ই 0, রাইট? এখানে সেই স্থানাঙ্কটা কত হবে বলো? 0, বিই, ভুজ স্থানাঙ্ক 0। তাহলে চেঞ্জটা কি হলো? এই উপকেন্দ্র আর ওই উপকেন্দ্রের ভিতরে চেঞ্জটা কি হয়েছে খেয়াল করো, ভুজ কোটি হয়েছে, কোটি ভুজ হয়েছে, এর জায়গায় বি হয়েছে, বি এর জায়গায় এ হয়েছে। কথাটা হচ্ছে এরকম। ওকে, তাহলে স্থানাঙ্ক লেখার সময় আমরা খেয়াল রাখবো, এটার ক্ষেত্রে একটার জন্য লিখবো, বাকিগুলো আমরা রেডিমেড পেয়ে যাব। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসল ক্লাস শুরু করব আজকে। হ্যাঁ, তোমরা এরকম একটা চিত্র আঁকো, চিত্রে আগে সবকিছু লিখে নাও, তারপরে তোমাদের সাথে আমাদের কথা হবে। এই কয়টা চিত্র আঁকবো? দুইটা চিত্র আঁকবো, ঠিক আছে মাস্টার? দুটা চিত্র আঁকবো এরকম ভাবে। না, ভালো হলো না চিত্রটা, চিত্রটা ভালো করার জন্য একটা প্রসেস আছে, এলিপস, ঠিক আছে? এর উপর দিয়ে হাত ঘুরাবো, এটা একটু মোটা করা যায় না আবার কালি। আচ্ছা, এটা মোটা করা যায় না মোস্তাক? থিকনেস বাড়াই দিয়ে দেখি।
এটা হচ্ছে উপবৃত্ত। একটু এটা একটা কাজ করি, তোমাদের একটু ফিল করানোর শিক্ষায়। ওমা, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। ওকে, এটাকে ফিল করা যায় কোত্থেকে মোস্তাক জানো? টুলস থেকে না ভিউ থেকে? এটাকে আমরা ফিল করেছিলাম না? এখান থেকে এই যে ফিল কালারটা হচ্ছে তোমার এখানে এইটা দেখালো, এই কালারটা না নিয়ে এইটা নিয়ে যদি করি, খালি মিস কল দিচ্ছে কেন? ওকে, এটা হচ্ছে উপবৃত্ত। হ্যাঁ, এখন এটাকে একটু ডুপ্লিকেট করব তোমাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে ক্লোন করলাম, ক্লোন করে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটাকে ফিল করব, ফিল করে দিই, এটাকে ফিল করলাম। ওকে, দিয়ে এটাকে একটু আমরা কিরে ভাই, ও এগুলো করিস না রে ভাই। বাহ, এক্সেলেন্ট জিনিস দেখায়। সিলেক্ট অল, বোর্ড হ্যাং করছে, বোর্ড হ্যাং করছে, বোর্ড হ্যাং করছে। বোর্ড হ্যাং করেছে। বোর্ড হ্যাং করেছে, দেখছো? হ্যাঁ, বোর্ড হ্যাং করছে ভাইজান, একটু একটু ওয়েট করো, রিস্টার্ট দিই। সেভ দিয়ে দিই আগে, এটাকে সেভ দিয়ে দিই, নাহলে পরে পাওয়া যাবে না এটাকে। পিডিএফ কোথায় দেব স্যার? আপাতত ডেস্কটপে দিয়ে রাখলাম, এটা পরে ঠিক করে নিও। সেভ দিলাম। হ্যাং করেছে, অনেকক্ষণ থেকে কাজ করতেছি তো, একটু দাঁড়াও, একে নিয়ে আসতেছি। ওকে, আর হ্যাং করবে না। দেখো, আমি কোন এই যে উপবৃত্ত আঁকবো দুইটা, এইটা একটা, এটাকেই আমি কপি করে নিব, এটাকে ক্লোন করব, ক্লোন করে এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এটাকে ঘুরিয়ে দেব, একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে মোস্তাক? তাহলে তারপরে যেটা করতে চাইছি আমি, এইটাকে হচ্ছে একটু ফিল করব এই কালার দিয়ে আর এই কালার দিয়ে ফিল করলাম, দুইটা উপবৃত্ত। ঠিক আছে, এবারে আসো, আমি এখানে একটু দুইটা সরল লেখা আঁকবো, তার মধ্যে হচ্ছে একটা বৃহৎ অক্ষর, একটা ক্ষুদ্র অক্ষর। এই হচ্ছে বৃহৎ অক্ষর, এই হচ্ছে ক্ষুদ্র অক্ষর। কি বলা মোস্তাক? ঠিক আছে, এবার এখানে আঁকবো
এখানে হচ্ছে এটা ক্ষুদ্র অক্ষ, এটা হচ্ছে তোমার বৃহৎ অক্ষ। কি ক্লিয়ার? এবার আসো, এখানে একটা সরল রেখা আঁকবো, অথবা আমরা এখানে এটাকে কপি করেও করতে পারি। এটাকে জাস্ট কপি করব, ক্লোন করব, 1 2 3 1 2 3। ওকে, কপি করার পরে আমরা এই জিনিসগুলোকে 3 আরো করি, 4 5 6। ওকে, হেভি জিনিস এগুলো। তাহলে এইটাকে আমরা এখানে নিয়ে যাই, সেট করে দেব, অর্থাৎ এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। ওকে, এটাকে নিয়ে যায় এখানে সেট করে দেব, এটা হচ্ছে দিকাক্ষ। এখান থেকে এটাকে নিয়ে যায় এখানে সেট করব, এটাকে বলবো আমরা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওকে, তারপরে এটাকে এখান থেকে নিয়ে যায় এখানে দেব, এখানে উপকেন্দ্রিক আরেকটা লম্ব। এটাকে এখান থেকে নিয়ে যায় এখানে দেব, এখানে আরেকটা শীর্ষবিন্দুতে স্পর্শক। তোমরা এইভাবে দিয়ে দাও, এখানে আরেকটা দিকাক্ষ অবস্থান করে। কি ক্লিয়ার? কত সুন্দর লাগছে ব্যাপারটা, সুন্দর লাগছে না? তাহলে এই হচ্ছে তোমার আমাদের এই মূল পরাবৃত্তের যে বিষয়টা, সেটা এখানে আমি আলোচনা করলাম। এবার আসো ভাইজান, আমাদের এই ডিস্টেন্সগুলো সব জানা আছে, রাইট? লক্ষ্য করো, আমি এটার স্থানাঙ্ককে বলি এস বা উপকেন্দ্র, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে জেড। ওকে, হয়েছে? এবারে আসো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এস প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম, আর এটা হচ্ছে জেড প্রাইম। ওকে, তোমরা এবার খুব সুন্দর করে, খুবই সুন্দর করে এই ডিস্টেন্সগুলো সব লিখে ফেলো। এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমাদের এ ই, এগুলো নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, কারণ এটা জানানো আছে আমার। এইটুকু হচ্ছে শুধু এ, আর এইটুকু হচ্ছে এ বাই ই। এইটা এই সকাল থেকে এই জিনিসটুকুই পড়াচ্ছি আমি, রাইট? তাহলে এইটুকু হচ্ছে এ ই, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ বাই ই। তাহলে এইটুকু ডিস্টেন্স এই, তাহলে এইটুকু ডিস্টেন্স এ, এইটুকু ডিস্টেন্স এ বাই ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু জানলে, জাস্ট এই চিত্রটুকু যদি তুমি মনে রাখতে পারো, উপবৃত্তের কোনো অঙ্ক তোমাকে ঠেকাতে পারবে না। জাস্ট এইটুকু, ওইটার জন্য তোমরা লিখে নিও, রাইট? এখান থেকে এইটুকু বি হবে, এখান থেকে এইটুকু হবে বি, আর এখান থেকে এইটুকু হবে বি বাই ই। এইটা লিখাবো না। ওকে, সুতরাং ওইটা না লিখায় ওটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, ডিলিট। এই কি ডিলিট হলো? এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবারে আমরা চলে আসব আমাদের আলোচনা এবং সমালোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা ছক লিখবা, এরকম একটা ছক করো। তোমাদের গোটা পেজে এরকম একটা ছক করো, ছক করে লেখো এখানে এ গ্রেটার দেন বি এর সূত্রগুলো লিখবো, আর এখানে এ লেস দেন বি এর সূত্রগুলো লিখবো। ওকে, অর্থাৎ এ লেস দেন যখন বি, তখন চোখ বন্ধ করে ফিল করবা এটার বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর, রাইট? আর এ গ্রেটার দেন যখন বি, তখন ফিল করবা এই চিত্রটা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্ন আমাদের বাম পাশে তোমরা এখানে আরেকটা ইয়া করবা যে বিবরণ, অর্থাৎ তুমি কি করতে চাও। বিবরণ মানে কি করতে চাও। আমি প্রথমত সমীকরণ লিখতে চাই, সমীকরণ। তাহলে এ গ্রেটার দেন বি এর জন্য সমীকরণ কি হয়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা নিয়ে কারো চিন্তা নাই, এটারও ইকুয়েশন একই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এ গ্রেটার দেন বি হোক আর এ লেস দেন বি হোক, সমীকরণ দুটাই একই, রাইট?
শুধু উৎকেন্দ্রিকতা চেঞ্জ হবে। এবার লেখো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা তোমরা পুরাটা লিখিও। তাহলে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, এটার জন্য আমরা দেখেছি √1 - b²/a²। আর এটার জন্য হবে, আমি কি শিখাইছি, এটার জন্য যে ইকুয়েশন বা যা কিছু লিখবো, এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, ভুজের জায়গায় কোটি বসাবো, কোটির জায়গায় ভুজ বসাবো। জাস্ট এই তিনটা চেঞ্জ করলে হবে। তাহলে ই ইকুয়াল টু √1 - b²/a²। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো তো, √1 মাইনাস কি বলেছি, বি এর জায়গায় এ আর এর জায়গায় বি। বাস, বলবা ই কোত্থেকে পাবো, তাহলে এ বি কোত্থেকে পাবো? একটা উপবৃত্তের যদি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে এ বি নির্ণয় করা যাবে কিনা বলো, কি ক্লিয়ার? এবারে এই দুটা লেখার পরে এখানে একটা সেগমেন্ট দাও। সেগমেন্ট দেওয়ার পরে এবার লেখো, এবারে হেডিং এ লেখো, এবার আমি লিখবো হচ্ছে বিভিন্ন প্রকার স্থানাঙ্ক, অর্থাৎ এই চিত্রে যতগুলো স্থানাঙ্ক আছে সেগুলো লিখবো, রাইট? তাহলে প্রথম স্থানাঙ্ক হচ্ছে কেন্দ্র। বলো, তোমরাই বলো, কেন্দ্র। এই উপবৃত্তের কেন্দ্র কত? 0, 0। তাহলে এর কেন্দ্র কত হবে? আমি কি বলেছি, স্থানাঙ্ক লেখার সময় খেয়াল রাখতে হবে এর ভুজ কোটি হবে, কোটি ভুজ হয়ে যাবে ওখানে গিয়ে। তাহলে এখানে হবে কেন্দ্র 0, 0, কোনো চেঞ্জ নাই, রাইট? এবার একটু ডানে যাও, একটু ডানে বামে দেখো, এটাকে বলে উপকেন্দ্র। তাহলে এবার লেখো উপকেন্দ্র। উপকেন্দ্র কত? এখানে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এই, তাহলে এখানকার স্থানাঙ্ক এই0 আর এখানকার স্থানাঙ্ক -এই0। তাহলে উপকেন্দ্র দুইটা, +-এই0। দেখো এখান থেকে এইটুকু এই, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে এই0, এই পাশে হবে -এই0। তাহলে এই স্থানাঙ্কটা কি হবে, কি শিখাইছি আমি? ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে। তাহলে কোটিটা ভুজ করো আর ভুজটা কোটি করো, +- এর জায়গায় বি বসাও। এই হুঁসারা হলে হবে না তো, ভুজ কোটি করতে হবে, কোটি ভুজ করতে হবে, এর জায়গায় বি করতে হবে, বি এর জায়গায় এ করতে হবে, কি ক্লিয়ার? তাহলে উপকেন্দ্র হয়ে গেল। আর একটু ডানে যাই, এর নাম কি? আজকে আমি প্রথম চিত্র আঁকে শিখাইছি, কোনটা কি? এটার নাম শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে এখান থেকে এইটুকু যদি এ হয়, এখানকার স্থানাঙ্ক হবে a0, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে +-a0, কারণ দুইটা শীর্ষবিন্দু আছে, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে এটার স্থানাঙ্ক এক্ষেত্রে কি হবে বলো, 0 + b। ভুজ কোটি, কোটি ভুজ, এর জায়গায় বি, বি এর জায়গায় এ, অঙ্ক কমপ্লিট হবে। এবার আরেকটু ডানে গেলে বিন্দুটার নাম কি? বৃহদক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু। লিখে ফেলো, বৃহদক্ষ, বৃহদক্ষ ও দ্বিকাক্ষের ছেদবিন্দু, দ্বিকাক্ষের ছেদবিন্দু। তাহলে কি হবে মোস্তাক বলো? এখান থেকে এইটুকু a/e, ঠিক? তাহলে এখান থেকে এইটুকু যদি a/e হয়, এখানকার স্থানাঙ্ক a/e, 0। তাহলে ওই পাশে আরেকটা আছে, তাহলে +-a/e, 0। এগুলো কোনোদিনও মুখস্থ থাকবে না যদি এই চিত্র মনে না থাকে আর কোনটা কি নির্দেশ করে। আর এই যে এই চিত্রটা শুধু মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় আঁকিয়ে রাখবা, চোখ বন্ধ করে যেন ফিল করা যায় কত দূরে কে থাকে, ঠিক আছে? তাহলে +-a/e, 0। আর এটা কি হবে? 0, +-b/e। আমি আর ডান পাশে গুলো লিখবো না, ঠিক? আমাদের স্থানাঙ্কগুলো লেখা হয়ে গেল। আরেকটা আছে, ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দুদ্বয়। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুদ্বয় মানেই কিন্তু শীর্ষবিন্দু। ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দুদ্বয় এখানে হয় 0b আর এখানে হবে 0-b, অর্থাৎ 0 +-b। এটা লিখে নাও যে ক্ষুদ্র অক্ষের প্রান্তদ্বয়, ক্ষুদ্র অক্ষের প্রান্তদ্বয়। আমি এগুলো মিশাই দেবো কিন্তু এখন, কারণ আরো লিখতে হবে তো। ক্ষুদ্র অক্ষের প্রান্তদ্বয়, কে ক্লিয়ার? না মিশাইও পারি, কিন্তু ঝামেলা করে। ক্লিয়ার? দেখি হয় কিনা। কোন
কোনটুকু পর্যন্ত যাবে। হয়েছে? এটাকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে যাই এখন, আর নিচে ওগুলো লিখি, তাহলে আমাদের ভালো লাগবে, বুঝলা? ওকে, দেখো, তাহলে আর মিশাতে হলো না। হুমা, হ্যাঁ হ্যাঁ, মাথা পাগলা হয়ে গেছিল, অর্ধেক কই গেল? এ ভাই, কই রে ভাই? এসছে? হায় 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 রে, আমি তো মনে করো আমার মাথা পাগলা হয়ে গেছিল। তো যাই হোক, এবার এটাকে একটু নিচে নিয়ে আসে, আরো কিছু লিখবো। হ্যাঁ, এবার দেখো এই দিকে নিয়ে যাই একটু। হ্যাঁ, বলো এবার, তাহলে স্থানাঙ্কগুলো কমপ্লিট। এবার আমি এখানে যত প্রকারের সরল লেখা দেখছি তাদের সমীকরণ লিখব। ওকে, এখানে একটা সরল লেখা, এখানে একটা সরল লেখা, এখানে দুটা সরল লেখা, এখানে দুটা সরল লেখা, ও এখানে একটা দ্বিঘাত ছাড়া পড়েছে, দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। আমরা এটা আঁকতেছি, সমস্যা নাই। এখানে একটা দ্বিঘাত ছাড়া পড়েছে মস্তক, যাই হোক, এটা ছিল জেড। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি সমীকরণ সংক্রান্ত লিখবো। এবারে হেডিং দাও, বিভিন্ন প্রকার সরল লেখার সমীকরণ। প্রথমত লেখো বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ। এখন তুমি নিজেকে প্রশ্ন করবে, এখানে বৃহৎ অক্ষটাকে এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখা, এক্স অক্ষের সমীকরণ y = 0। বৃহৎ অক্ষটা এক্স অক্ষ, তাহলে y = 0। তাহলে ওটার জন্য কি হবে? x = 0। তোমরা নিজেরা লিখে নিও। এবার আসো ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, বলো এখানে ক্ষুদ্র অক্ষ কে? y অক্ষরেখা, y অক্ষের সমীকরণ কি? x = 0। তাহলে এটার সমীকরণ লেখা হয়ে গেল, এটার সমীকরণ লেখা হয়ে গেল। এবারে কেন্দ্র থেকে ডানে বামে তাকাবা, সব সরল লেখার সমীকরণ লিখতে হবে। এটার নাম কি? উপকেন্দ্রিক লম্বে। তাহলে লেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উলস উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা কি y অক্ষের না? y অক্ষের সমান্তরাল কত একক দূরে? a e একক দূরে। তাহলে উলসের সমীকরণ হবে x ± a e। আমরা জানি x = ধ্রুবক হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। এটা এই দূরত্বে, এই জন্য x = a e। বাম পাশে আরেকটা উপকেন্দ্রিক লম্ব আছে না, তাহলে x = ± a e। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা মুখস্থ রাখে কোনোদিনও হবে না যদি চিত্র মনে না থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এটার ক্ষেত্রে কি লিখবো বলতো মস্তক? b y = b, সহজ হিসাব, আমি তো বলেই দিয়েছি। এবার আরেকটু ডানে যাও, এটার নাম কি? এটার নাম কি? শীর্ষ স্পর্শকের সমীকরণ। শীর্ষ স্পর্শকের সমীকরণ, শীর্ষ স্পর্শকের সমীকরণ x ± a, এ দূরত্বে। এবার ওটার ক্ষেত্রে কি হবে? y ± b। ঠিক আছে, লিখবো না, তোমরা লিখো। আরেকটু ডানে যাও, হোয়াট ইজ দিস? দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ তাহলে কি হবে? x ± a/e। আর এটার ক্ষেত্রে কি হবে তোমরা লিখে নিও। তাহলে এই 5 প্রকারের সরল রেখার এখানে সমীকরণ হয়, এর বাইরে কোনো সমীকরণ তোমাকে বের করতে বলবে না, রাইট? তাহলে বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমীকরণ নির্ণয় সংক্রান্ত সব কমপ্লিট। এবার আমরা হেডিং দেব দৈর্ঘ্য সংক্রান্ত। প্রথম টপিক করেছি স্থানাঙ্ক সংক্রান্ত, দ্বিতীয় টপিক করলাম সমীকরণ সংক্রান্ত, এবার করব দৈর্ঘ্য সংক্রান্ত। এবার দৈর্ঘ্য সংক্রান্ত লেখা।
দৈর্ঘ্য সংক্রান্ত। এবার কারো দৈর্ঘ্য সংক্রান্ত কি কি দৈর্ঘ্য এখানে আছে, রাইট? প্রথম দৈর্ঘ্য হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। লেখ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে টয়েস এ, ওটার জন্য কি হবে তাহলে? টয়েস বি। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? টয়েস বি। উলট পালট করে ফেলো না ভাইজান, চিত্র ফিল করতে হবে। যদি এ গ্রেটার দেন বি হয়, চোখ বন্ধ করে চিন্তা করতে হবে চিত্রটা এরকম। আর যদি এ লেস দেন বি হয়, চিত্রটা হবে এরকম। ঠিক আছে, ভেরি গুড। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য গেল, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য গেল। এবার আরো অনেক কিছু দৈর্ঘ্য এখানে আছে। এবারে বলো ভাইজান, যে দৈর্ঘ্যগুলো আমি প্রথমে লিখেছিলাম, উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্ব, রাইট? দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আছে এখানে, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আছে। তাহলে লেখো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, এটা আমার কাজে লাগবে কিন্তু অঙ্ক করতে গিয়ে। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টয়েস এই। কি কোনো কথা আছে মোস্তাক? বলো, টয়েস এই। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই টয়েস এই। শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। শীর্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এবার আসে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব, বলো দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব কত? এইদিকে এই, এইদিকে এই, তাহলে টয়েস এ বাই ই। কি ক্লিয়ার? দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো, শীর্ষ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো, রাইট? এবার সিঙ্গেল দূরত্বগুলো। উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্ব এ মাইনাস এ লিখে ফেলো। উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্ব, এগুলো একটু মিশাই দিলাম। উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, তাহলে উপকেন্দ্র ও কি অনুরূপ শীর্ষ, এর মধ্যবর্তী দূরত্ব কত হবে বলে? এইটুকু। এটুকু মানে কি? এ মাইনাস এই। ওটার ক্ষেত্রে কি হবে? ডান পাশে কি হবে? বি মাইনাস বিই। ভেরি গুড। উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ হলো। এবার লিখো উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষ। উপকেন্দ্র ও অনুরূপ দ্বিকাক্ষ, অনুরূপ দ্বিকাক্ষ এর মধ্যবর্তী দূরত্ব কি হবে মোস্তাক? উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষ মানে এ বাই ই মাইনাস এই, এ বাই ই মাইনাস এই, রাইট? আর লিখবো না ভাইজান। আমাকে যদি এখন বলে তোমাকে এই চিত্রটা মনে রাখতে হবে, সবচেয়ে বড় কথা। আরেকটা আছে শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হবে? শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব এ বাই ই মাইনাস এ। তাহলে এটা লিখে রাখলাম, শীর্ষ ও অনুরূপ দ্বিকাক্ষ ও অনুরূপ দ্বিকাক্ষ এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এ বাই ই মাইনাস এ। কেউ ক্লাস থেকে বাড়াবা না, ক্লাস শুরুই হয়নি আজকের, ঠিক আছে? তাহলে এ বাই ই মাইনাস এ, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি এই ছোট ছোট সব দূরত্বগুলো জানতে পারতেছি। এগুলো প্রত্যেকটা ডিস্টেন্স তোমাদের মনে রাখতে হবে, কোনটা কোন ডিস্টেন্স নির্দেশ করে। আর কি কোনো ডিস্টেন্স আছে এখানে? আছে। সেই ডিস্টেন্স দেখতে হলে চোখের মতো চোখ থাকতে হবে তোমাকে। এই যে ভাইজান, এটা যদি এল হয়, এটা যদি এল প্রাইম হয়, এটাকে বলা হয় উলদয় বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা তোমার লাগবে না? এই দৈর্ঘ্য তো এখানে বের করা সম্ভব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দুঃখের বিষয় আমরা জানি এখান থেকে এইটুকু এই, কিন্তু এই উচ্চতাটুকু জানি না। আহারে, আমরা ধরে নিলাম এই উচ্চতাটুকু স্মল এইচ। তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কি হবে?
এল বিন্দুর স্থানাঙ্ক হবে এ ই কমা এইচ, রাইট। আমরা জানি এই উপবৃত্তটার সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা জানি কিনা বলো। লক্ষ্য করো এই এল বিন্দুটা এই উপবৃত্তের উপরে অবস্থান করে কিনা, তার মানে এই বিন্দুটা এই সমীকরণকে বয়েল করবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে পাই এক্স এর জায়গায় ভুজ বসবে, অর্থাৎ এ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বি স্কোয়ার ওয়াই মানে কত, এইচ, ওয়াই মানে কত, এইচ। তাহলে আমরা এখানে এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 লিখবো। আমার প্রয়োজন হচ্ছে এইচ এর মান বের করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো এখানে এ স্কোয়ার কাটে, তাহলে থাকে ই স্কোয়ার, ঠিক না, প্লাস এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, রাইট। এবারে তোমরা জানো এই ই স্কোয়ার মানে আবার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ওকে। এর মান জানি না আমরা, এটা সেই প্রথম থেকে লিখেছিলাম হোয়াট ইজ ই, এ গ্রেটার দেন বি এর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1 আর এই 1 কাটতে কুচি কুচি হয়ে যায়, তাহলে থাকে এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। অতএব এইচ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। আমি ধনাত্মক প্রান্তটা নিয়েছি শুধু। তাহলে এইচ এর দৈর্ঘ্য কত আসলো, অর্থাৎ উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে এ আর বি জানা থাকলেই এইচ এর মান বের করা যায়, সেটা হচ্ছে এইচ স্কোয়ার বাই বি। কিন্তু আমার কথা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি তো পাইলাম এইটুকু, এইটুকু হচ্ছে বি স্কোয়ার বাই এ। আমি পাইছি এইটুকু, এই ভাই এই যে এইটুকু পাইলাম, এইটুকু পাইলাম হচ্ছে বি স্কোয়ার বাই এ। এইচ এর মান পাইলাম বি স্কোয়ার বাই এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে এবার আমার এল এল প্রাইম মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, তাহলে দ্বিগুণ। তাহলে অতএব উল দই, এখানে লিখো অতএব উল দই, উল দই মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটার জন্য হবে 2b স্কয়ার বাই a। তাহলে এটার জন্য কত হবে, ওই পাশেরটা 2a স্কয়ার বাই b, 2a স্কয়ার বাই b। ক্লিয়ার? এখানে এই চিত্রের ভিতরে নারী ভুড়ি উলট পালট করে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছি এবং উপবৃত্ত চ্যাপ্টার ইতিমধ্যে শেষ হয়ে গেছে। উপবৃত্তের আর কিছু নাই। টোটাল এখানে 18-19টা জিনিস ছিল তোমাদের উপবৃত্তের মধ্যে। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, না, মনে করো এরকম একটা অঙ্ক দিলাম এক্স স্কয়ার বাই 16 প্লাস ওয়াই স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। এই উপবৃত্তের সবকিছু নির্ণয় করো, যা কিছু জানো বলো। এখানে এ এর মান 4, বি এর মান 3, তার মানে এ গ্রেটার দেন বি। সর্বপ্রথম কাজ হচ্ছে ই বের করে নিবা। ই না বের করলে কিন্তু কোনো কিছু পাবা না, অনেক কিছু তো ই লাগে। তাহলে আগে এ আর বি নিয়ে আগে ইটা বের করে নেবা। এবারে আসো এ গ্রেটার দেন বি কিনা। সুতরাং এই চিত্রটা তোমাকে ফিলিংস এর ভিতরে নিয়ে আসতে হবে যে এইটার চিত্রটা কেমন। এটা চিত্র হচ্ছে এইটা। এই চিত্রে কি কি নির্ণয় করতে বলেছে, কোনটা কি সেটার পরিচয় আগে তুমি জানো, তারপরে অ্যান্সার করিও। কি ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। হয়েছে? টু বি স্কয়ার বাই এ। ক্লিয়ার? মেডিসিন খাইছি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি? ক্লিয়ার ভাইজান?
আগামী দিন আসল ক্লাস শুরু করবো। এটা তো এমনি আজকে শিখালাম হচ্ছে তোমাদের উপবৃত্তের সমীকরণ কি এবং সেই সমীকরণের কোথায় কি অবস্থান করে সেইটা আমরা অঙ্ক সামনের দিন শুরু করবো ইনশাল্লাহ। মুস্তাক এটা সেট করো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।